নমস্কার। প্রথমে বলি, আমি কিন্তু পেশায় চিকিৎসক, আর নেশা হচ্ছে কি আমার লেখালেখি করা, সাহিত্য জগতে যাওয়া। যখন আমি ছোটোবেলায় স্কুলের লাইফে যখন পড়তাম, তখন আমি একটা পড়ার মধ্যে আমার খুব আগ্রহ ছিল। যখন ক্লাস 7-এ পড়ি, তখন কিন্তু কোথা থেকে পড়ার মধ্যে একটা ইন্টারেস্ট আমি পেয়ে যাই। বিশেষ করে তখনকার সময়ে বিশ্বচক্র অর্থাৎ রহস্য সিরিজের খুব একটা চল ছিল, সেই সময় আমাকে খুব টানতাম। এবং তখন আমাকে বাবা 25 পয়সা টিফিনের জন্য দিতে, আমি সেই টিফিনটা বাঁচিয়ে রাখতাম, রেখে সপ্তাহে একটা করে বই কিনতাম 47 পয়সা। সেই 47 পয়সা দিয়ে তখন ওই বিশ্বচক্র সিরিজ, দীপক, রতনলাল, এই যে সিরিজ বা কালচক্র সিরিজ, তখন কিন্তু আমার কাছে ওটা নেশার মতো টানত। এবং এই করতে করতে আমি স্কুল লাইফ গন্ডি পার হই। কলেজ লাইফে এসে যখন আমি ডাক্তারিতে ঢুকলাম, তখন কিন্তু আমাকে এক সিনিয়র ডাক্তার দাদা বললো যে তুই তো ভালো লেখালেখি করিস, তাহলে তুই আনন্দবাজারের আনন্দমেলা পাতাতে লিখতে পারিস। ওটা সাপ্তাহিক তখন বেরোতো সোমবার করে। সেই তখন প্রথম শুরু করি আনন্দমেলায় লিখতে, এবং সেই লিখতে লিখতে আমার কিন্তু তখন বেশ ভালো পরিচিতি এসে যায়। তারপর থেকে আমি কিন্তু লেখার মধ্যে একটা উৎসাহ পাই, এবং সেই থেকে রবিবাসরীয় বা মহানগর পত্রিকা যখন যেটা আগে চালাতেন সমরেশ বসু, তার এইরকম জায়গায় বিভিন্ন জায়গায় তখন আমি লেখা শুরু করি। বা পরিবর্তন বলে একটা পত্রিকা বেরোতো, তখন অনেক, যার ফলে তখনকার সময়ে কোনো পত্রিকায় বাদ যায়নি যে আমি এখানে লিখিনি। লেখার বিভিন্ন ধরন ছিল, কবিতাও লিখতাম, গল্পও লিখতাম, এবং আমাদের ডাক্তারি শাস্ত্রের বিভিন্ন লেখালেখিও লিখতাম। সেটাই কিন্তু আমার কাছে একটা বিরাট বড় রকম উৎসাহ দিত। এবং এই ডাক্তারি পড়তে পড়তে আমার কিন্তু তখন এই লেখাটার মধ্যে একটা নেশায় পেয়ে গেছিলো, এবং সেই নেশায় কিন্তু এখন আমাকে ধরে আছে। যেটা বললাম যে আমার মধ্যে একটা লেখালেখি করার মধ্যে একটা সবসময় ছিল, উৎসাহ ছিল। এরপরে উৎসাহটা একটু বাড়িয়ে দেয় যখন আমি ডাক্তারি করছি। সেই সময় কিন্তু এই বিভিন্ন রেডিওতে যে সমস্ত পত্র সাহিত্য ছিল, অর্থাৎ প্রাত্যহিকী, বুধ সকালে, তারপর FM রেডিও, FM গোল্ডের বিভিন্ন ধরনের যে পত্র সাহিত্য, সেই পত্র সাহিত্য কিন্তু আমাকে খুব টানত। কারণ আমি দেখেছিলাম যে পত্র সাহিত্যের একটা বিরাট ধরনের একটা সাহিত্যের প্রতি একটা বিরাট রকম একটা আকর্ষণ ছিল। এই কারণে রবীন্দ্রনাথের ভানুসিংহের পত্রাবলী বা বিভিন্ন ধরনের যে সমস্ত চিঠিপত্র, সেগুলো দেখতাম, পড়তাম, ভালো লাগতো, এবং সেই পত্র সাহিত্যের প্রতি আমি খুব আকৃষ্ট হয়ে যাই। যার জন্য আমি আমার যে পত্রগুলো পড়া হতো রেডিওতে, সেগুলো নিয়েই কিন্তু আমি বিভিন্ন ধরনের সংকলনও করেছি। যেমন এই পত্রাঞ্জলি আছে, বা রিসেন্টলি আমার যে 2টি বই বেরিয়েছে, চিঠি শুধুই স্মৃতি। অর্থাৎ চিঠি কিন্তু মানুষের যে আবেগ, যে অনুপ্রেরণা, সেগুলো কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে। কিন্তু ওই চিঠির মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জিনিস আমাদের আবেগটাকে প্রকাশ করতে পারতাম, বিশেষ করে বিজয়ার সময়। কিন্তু সেই জিনিসগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে চিঠিটা হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই চিঠি যাতে হারিয়ে না যায়, সেই জন্যই আমি কিন্তু আমার 2টো গ্রন্থ, যেটা দেশ মেডিকেল বার করেছিল, দেশ পাবলিশার বার করেছিল, তা চিঠি শুধুই স্মৃতি, সেগুলোকে একটা ধরে রাখার চেষ্টা করেছি উত্তরসূরিদের জন্য, যদি তারা সেখান থেকে কিছু ধরনের উৎসাহ উদ্দীপনা পায়। লেখার প্রতি দায়বদ্ধতাটা কিন্তু যখন আগে লিখতাম তখনও যেমন ছিল, এখনও কিন্তু আছে। এখন যেটা ঘটনা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন ধরনের লেখালেখি কিন্তু মানুষ এখন অনেক বেশি দেখতে পাচ্ছে। যার ফলে কি হয়েছে যে লেখালেখি কম হচ্ছে তা নয়, লেখালেখি যথেষ্ট বেশি হচ্ছে আগের তুলনায়, কিন্তু পাঠকের সংখ্যাও যে কমে গেছে তাও না। কিন্তু যে সমস্ত লেখকেরা, প্রতিষ্ঠিত লেখকেরা যে সমস্ত বইপত্র ছাপিয়ে লিখতেন, সেগুলোর সংখ্যা কিন্তু এখনো বই বেরোচ্ছে, কিন্তু পাঠকের সংখ্যা কমে গেছে। কারণ কি, সহজলভ্য জিনিস সোশ্যাল মিডিয়ায় চট করে পড়ে ফেললাম, চট করে আমি আমার একটা অনুভূতি প্রকাশ করে ফেললাম, চট করে আমি আমার একটা রিয়াকশান দিয়ে দিলাম। সেইটা কিন্তু ওই বই পড়ার মধ্যে দিয়ে কিন্তু আসতো না, বা এখনো আসে না। যার জন্য বই পড়ার হ্যাবিটটা এখন কিন্তু অনেকটা কমে গেছে। দেখুন, এটা কিন্তু একটা বিতর্কমূলক কথাবার্তা, কারণ পুরাতনী যারা, তাদের কাছে সবসময় একটা নস্টালজিক এফেক্ট থাকবে। অর্থাৎ আমাদের সময় এই জিনিসগুলো খুব ভালো ছিল, এখন কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। এটা কিন্তু একটা নস্টালজিক এফেক্ট আছে। সেই নস্টালজিক এফেক্টটাকে যদি একটু দূরে সরিয়ে রাখেন, তাহলে দেখবেন যুগের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, সেই প্রযুক্তিগত মানুষ সবসময় তাকে আহ্বান করে নিয়েছে, এবং তাকে বেশি তাকে সাড়াও দিয়েছে।
সুতরাং সেই প্রযুক্তির সাড়া দিয়ে আজকাল মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক বলুন, অন্য কিছু বলুন, অনেক বেশি সাহিত্যের মানে হচ্ছে, চর্চা হচ্ছে। এবং সেই সব সাহিত্য চর্চার মধ্যে দিয়ে যারা এগুলো তৈরি করছেন তারাও কিন্তু সেগুলোকে পরবর্তীকালে বিভিন্ন ভালো লেখকদের নিয়ে একটা সংকলন করছেন, হয় কবিতা সংকলন, নইলে প্রবন্ধ সংকলন, নইলে অনুগল্পের সংকলন বেরোচ্ছে। কিন্তু আমি বলবো যে আগেকার দিনে যে মানসিকতা ছিল, যে আমার সময় আমি অনেক বেশি কিছু ভালো লিখেছি, ভালো করেছি, এখন ততটা কিছু ভালো হচ্ছে না, এইটাতে আমি কিন্তু একটু ডিফার করবো। আমি আগেও যেমন ভালো লেখা হতো, এখনও তেমনি ভালো লেখা হচ্ছে। আগেও যেমন বই পড়া অনেকে পড়তো, এখনও তেমনি পড়ছে। তবে কি যে এখন বই পড়ছে তারা সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাৎক্ষণিকভাবে, আর আগে যেটা পড়তো সেটা থেকে একটা তার পার্মানেন্ট ছাপ থাকতো। সেই ছাপটা আমরা এখন দেখতে পাচ্ছি না বলে আমাদের মধ্যে এখন মনে হচ্ছে যে একটা বিতর্ক আসছে। বলাইচাঁদ মুখার্জি, বনফুল, তিনি চিকিৎসকও ছিলেন এবং তিনি যথেষ্ট ভালো সাহিত্যিকও ছিলেন। এবং সেই সাহিত্য রচনা করার পেছনে তার কিন্তু অনেক বেশি তিনি মাল মশলা পেয়েছেন, তার হচ্ছে গিয়ে প্রতিদিনের জীবনের প্র্যাকটিসিং লাইফ থেকে। আমরাও তেমনি চিকিৎসক জীবনে বহু ঘটনার সঙ্গে জড়িত থাকছি, বহু ঘটনা আমার কাছে আসছে, সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে রিফ্লেক্ট করছে এবং সেগুলোকে নিয়েও আমরা তৈরি করার চেষ্টা করছি। যেমন ধরুন বলুন যে আমাদের আশাপূর্ণা দেবী যে সময় লিখতেন, তখন সেই সময় তার পড়াশোনা করারই মানে পারমিশন ছিল না, বাড়িতে পড়াশোনা করতে দিতেন না, ঠাকুমা এত করার ভাব ছিলেন। কিন্তু তার মধ্যে ছিল একটা পড়াশোনা করার একটা হ্যাবিট, অর্থাৎ যখনই বই পেতেন তিনি বই পড়তেন। এবং তিনি যখন লিখেছেন তিনি কিন্তু এক বাক্যে স্বীকারও করেছেন যে আমার লেখাগুলো কিন্তু আমার পারিবারিক ব্যাপার নিয়েই সব হচ্ছে, অর্থাৎ সংসারের মধ্যে যা কিছু ঘটেছে, যা কিছু খুঁটিনাটি, সেগুলো কিন্তু আমি তাকে নিয়ে লিখেছি, আমার এর বাইরে গণ্ডি আমার ছিল না। আজকের দিনে যারা লেখক তাদের কিন্তু গণ্ডিটা অনেক বড় হয়ে গেছে, সেই গণ্ডির বড় হয়ে যাওয়ার জন্য তাদের কাছে মাল মশলাও কিন্তু অনেক বেশি আসছে। সুতরাং সেই ক্ষেত্রে লেখার জগতেও কিন্তু একটু প্রসারিত হয়েছে। আমাদের চিকিৎসক জীবনে আমি বললাম যে আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যে পেশেন্টগুলো দেখছি, তাদের যে বিভিন্ন ব্যক্তিগত ঘটনার কথা সংস্পর্শে আসছে, সেগুলো কিন্তু একটা বড় বড় আমাদের সাহিত্য রচনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আমাদের মাল মশলা যোগাচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার চিকিৎসক জীবনে বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে আমি সংস্পর্শে এসেছি। যেমন ধরুন আমার এই চিকিৎসা করার পাশাপাশি আমি বিভিন্ন গ্রামেতে গিয়ে পরিষেবা দিয়ে এসেছি। সেখানে আমি একটা জিনিস দেখেছি যে 350 ভিলেজে আমি আর্সেনিক নিয়ে কাজ করেছি। আর্সেনিক একটা সারা বিশ্বের সমস্যা, পানীয় জলের সমস্যা। সেই আর্সেনিক সমস্যা নিয়ে আমি যখন একটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের একটা গ্রামে যাই, প্রত্যন্ত গ্রামে, সেখানে দুটি মেয়ের আমি সাক্ষাৎ পেয়েছিলাম। সেই দুটি মেয়ে দেখতে খুবই সুন্দর, কিন্তু তাদের বিয়ে আটকে যাচ্ছে। দেখা গেল বিয়ে আটকে কেন যাচ্ছে সেইটার কারণ যখন জানতে পারলাম যে তাদের গায়ে আর্সেনিকোসিসের জন্য যে সমস্ত সাদা কালো দাগ হয়েছে, সেটা পাত্রপক্ষ যখন আসছে সেটাকে দেখে বলছে যে ওটা কুষ্ঠ হয়েছে, যার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা সবসময় ব্যথা এবং তাদের জীবনের প্রতি বাঁচার আশাটাও চলে গেছিল। কিন্তু যখন আমি ক্যাম্প করে তাদেরকে জানালাম যে এটা তোমাদের কুষ্ঠ নয়, এটা একটা আর্সেনিকের জন্য হয়েছে, পানীয় জল যদি তুমি ঠিকমতো আর্সেনিক মুক্ত জল খাও তাহলে দেখবে 6 মাসের মধ্যে এটা কমে যাবে। তখন তারা আশ্বস্ত হলো এবং অদ্ভুত ব্যাপার, 6 মাসের মধ্যে তাদের সমস্ত দাগগুলো চলেও গেল এবং পরবর্তীকালে তাদের কিন্তু বিবাহ লাইফে বন্ধনে আবদ্ধ হলো। এইটা আমার কিন্তু একটা বড় জায়গা এবং এই যে রসদটা, এটা কিন্তু তখন আমি ওই ক্যাম্প করতে গিয়ে পেয়েছিলাম। পরবর্তীকালে এটা নিয়েই আমার কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে যে এটা একটা ডকুমেন্টারি ফিল্ম হিসাবে তৈরি করে রাখা, এবং সে কাজে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমি শ্রীরামপুরে বাস করি। শ্রীরামপুরের ইতিহাস যদি আপনি ঘাঁটেন তাহলে দেখতে পাবেন একটা প্রাচীনতম শহর, কিন্তু এই শহরের কি বলবো, পরতে পরতে কিন্তু সংস্কৃতি, তারপর থেকে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা বা শিক্ষা বা বিভিন্ন ধরনের প্রগতি এইরকম ধরনের বিভিন্ন ধরনের এই জিনিসগুলো কিন্তু লুকিয়ে রয়েছিল। অর্থাৎ আমাদের মধ্যে তখন, আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমরা যদি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যে প্ল্যাটফর্মে দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরম্পরা, ঐতিহ্য যেটা শ্রীরামপুরের রয়েছে, সেগুলোকে আমরা যদি তুলে ধরতে পারি তাহলে খুব ভালো হয়। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের কিন্তু শ্রীরামপুর বেতারবাণী তৈরি করা। এবং এই শ্রীরামপুর বেতারবাণী তৈরি করার সময় আমাদের শ্রীরামপুরের যে সমস্ত গুণীজনেরা রয়েছেন, প্রচুর গুণীজনেরা রয়েছেন, তাদের আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পেরেছি। তাদের বিভিন্ন মতামত বা তাদের বিভিন্ন চিন্তাধারাগুলোকে আমরা এখানে কাজে লাগাতে পেরেছি,
যার জন্য আপনি দেখবেন আমাদের শ্রীরামপুর বেতারবাণী ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের স্বাদের আমরা হচ্ছে প্রোগ্রাম অনুষ্ঠান সূচিকে দিয়ে গেছি। সেখানে যেমন কবিতার আসর আছে, কবিতার মুখ, সেখানে যেমন গল্প পাঠের আসর আছে, তেমনি চিঠিপত্র পাঠের আসর আছে, তেমনি যারা ভালো গানের সঙ্গীতের চর্চা করেন সেখানেও আছে সুরে সুরে গানে গানে, যারা নৃত্য প্রদর্শন করেন নৃত্য চর্চা করেন সেখানেও আছে নাচে নাচে ছন্দে ছন্দে, এবং যারা নবীন অর্থাৎ যাদের সুপ্ত প্রতিভা রয়েছে অন্বেষণ সেগুলোকেও আমরা খুঁজে বার করছি। বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে, বিভিন্ন জায়গাতে দেখবেন অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে, সেই প্রতিভাগুলোকে আমরা খুঁজে খুঁজে ধরে এনে তাদেরকে একটা লাইমলাইটের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এরকম অনেক ধরনের প্রোগ্রাম আমরা দেওয়ার চেষ্টা করেছি। একটাই উদ্দেশ্য, যাতে বহুজন এই জায়গা থেকে এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে তারা লাইমলাইটে আসতে পারে। ছোটবেলা থেকে আমার একটা পড়ার হ্যাবিট ছিল, তখন কিন্তু আমি ওই ছোটবেলায় জ্ঞান বিজ্ঞান বলে পত্রিকা যেটা আমাদের কলকাতা থেকে বেরোতো তখন পড়তাম, এবং তখন মনে হতো যে আচ্ছা জ্ঞান বিজ্ঞানী যে লেখাগুলো হচ্ছে সেগুলো যদি আমি লিখতে পারি, এইটা কিন্তু একটা ইম্পিটাস দিত, এবং পরবর্তীকালে জ্ঞান বিজ্ঞানে আমি লিখেওছি। এবং সেইখান থেকে আমার একটা ইয়ে আছে যে মানুষকে একটু স্বাস্থ্য সচেতন করতে গেলে তাকে খুব সহজ কথায়, আমি যেভাবে চিন্তা ভাবনা করছি খুব সহজ কথায় তাকে যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু মানুষের মনের মধ্যে সেটা ঢুকবে। এবং সেই জায়গা নিয়েই কিন্তু আমাদের 1999 সালে আমার উদ্যোগে একটি পত্রিকা আমরা বার করি, স্বাস্থ্য ভাবনা মাসিক, এবং সেই স্বাস্থ্য ভাবনা মাসিকের আজকে বয়স হয়ে গেল 25 বছর। এবং একটা পত্রিকা যেখানে একটা শুধু স্বাস্থ্য নিয়ে লেখা, সেটাকে এই 25 বছর ধরে কিন্তু চালিয়ে আসছে ওই একটাই কারণ, যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে সহজভাবে সহজ কথায় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, তার প্রতিরোধ, তার প্রতিকার, এইগুলো যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই কাজ হবে। কারণ চিকিৎসা করা থেকে রোগ প্রতিরোধ করাটাই আমাদের কাছে প্রিন্সিপাল, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অবশ্যই, কারণ এটা না করলে তো চলবে না। কারণ আমি যখন একটা লিখলাম তখন আমি একটা পরিস্থিতির এতে বসেও আমি লিখলাম, কিন্তু পরবর্তীকালে সেই লেখাটা যে যথার্থ সবার কাছে গিয়ে ইম্প্যাক্ট ফেলবে সেটা তো এমন নাও হতে পারে। সুতরাং সেই জায়গায় যখন আমি বিভিন্ন ধরনের রিয়াকশান দেখতে পেলাম যে লেখাটার ইম্প্যাক্ট কোথায় হয়েছে বা কোন জায়গাটাতে আমার ঘাটতি আছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ করার আমি চেষ্টা করিনি, যে পরবর্তীকালে আমি অন্য লেখার মধ্যে দিয়ে সেই আমাদের কোভিড পিরিয়ডে 2020, 21, 22 3 বছর কোভিড পিরিয়ডে মানুষ প্রায় ঘরবন্দি ছিল। সেখানে কিন্তু মানুষের কাছে তখন কিন্তু একটা ছিল যে লেখা এবং রেডিও শোনা বা বিভিন্নভাবে তাদের কাছে, এবং আমি কিন্তু নিয়মিত ভাবি, এবং আপনি যখন ওই 3 বছরের যদি আনন্দবাজার পত্রিকা দেখেন তখন একদিনও দেখা যাবে না যে আমার লেখা নেই, কারণ সেখানে নিয়মিতভাবে লিখে যাচ্ছি। সেটা একটাই উদ্দেশ্য, যে মানুষকে এই কোভিড পিরিয়ড থেকে কি করে ভালো করে বার করে আনতে পারবো, এবং কিভাবে তারা মানে ভয়হীনভাবে থাকতে পারবে। এবং শুধু তাদের মানুষের কথা নয়, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকেও আমরা বলেছি, জানিয়েছি যে যখন এমন একটা জিনিস আসছে যে একটা কোভিড ধরা পড়ছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই বাড়িতে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে, কারণ পুলিশ আসছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, লোকের কাছে কেমন যেন একটা সোশ্যাল অপরাধী বলে ভাব হচ্ছে। সেই জায়গায় আমি কিন্তু প্রথম বলেছিলাম যে এরকম যে অবস্থা করলে তো মানুষ তো রোগটা গোপন করতে চাইবে, কারণ গোপন সে কিছু যদি বলতে চাইবে না। তখন সেইখানে বলা হলো যে নিজের পাড়াতে এই ধরনের ক্যাম্পগুলো রাখা হোক, যেখানে তারা পুনর্বাসন থাকবে, কাছাকাছি থাকবে, খাবার দাবার সেখান থেকে তারা বাঁচতে পাবে, এবং সেই জায়গা থেকে যদি তারা কাছে থাকে তারা অনেক কমফোর্টেবল ফিল করবে, তখন কিন্তু রোগটা গোপন করবে না, এবং রোগটা আমরা অনেক তাড়াতাড়ি আটকাতে পারবো। প্লাস একটা পরিচিত পরিবেশের মধ্যে থাকলে সে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবে, এবং সেইখান থেকে যদি দেখা যায় পাড়ার মধ্যে যে আমার পুনর্বাসন সেন্টার হলো, সেই সেন্টারে যদি দেখা যায় সে কোনো কমপ্লিকেশন হচ্ছে, তখন আমি তাকে তুলে নিয়ে গিয়ে আমার সরকারি হসপিটালে নিয়ে যাবো। সেটা কিন্তু পরবর্তীকালে সরকার কিন্তু সেই ব্যবস্থাকে ফলো করবে। যে কোনো পুরস্কার পাওয়াটা মানুষের কাছে খুবই আনন্দের ব্যাপার, এবং পুরস্কার পেলে কার না ভালো লাগে। সুতরাং সেই পুরস্কার পাওয়াতেই যদি আমি মজে যাই তাহলে কিন্তু আমার থেমে যেতে হবে। সুতরাং মজে না গিয়ে আমার কাছে হচ্ছে কি যে পুরস্কার যে জন্য দেওয়া হলো, আমাকে সঙ্গে সঙ্গে বলেও দেওয়া হলো যে তোমার কিন্তু কিছুটা দায়িত্ববোধ এসে গেল, অর্থাৎ তোমাকে আরও কিছু ভালো জিনিস তোমাকে দিতে হবে, এই অঙ্গীকারবদ্ধতায় আমাকে বেঁধে দেওয়া হলো। সুতরাং সেই অঙ্গীকারবদ্ধতায় আমি যদি বেঁধে না থাকতে পারি তাহলে কিন্তু পুরস্কারটা আমার কাছে খুব বেশি অনুপ্রেরণামূলক হবে না। হ্যাঁ,
আপনি যেটা বলেছেন সেটা আপনার সঙ্গে আমি একমত যে শিশু সাহিত্য নিয়ে বিশেষ কিছু বিগত দিনে যা কিছু বড় বড় সাহিত্যিকরা করে গেছেন তাই সেটাকে নিয়ে আমরা কিন্তু জাস্ট চর্বিত চর্বণ করে চলেছি, নতুন কিছু তো করে উঠতে পারছি না বা করছি না। যে শিশু সাহিত্যের উপর আরও বেশি করে জোর দেওয়া উচিত। এমন কিছু সাহিত্য হয়তো রচনা হচ্ছে যেগুলো শিশুকে কিন্তু খুব বেশি চিন্তা ভাবনার বা খুব বেশি ভালো তাকে ভালো কাজের দিকে উৎসাহ উদ্দীপনা দেবে না। যেমন ধরুন অনেক ভূতের বই বেরোচ্ছে, সেগুলো কিন্তু মানুষকে একটা সময় বাচ্চাদের একটা কিছু আনন্দ দেবে কামই, কিন্তু তাকে চিন্তা করাতে শেখাবে না। অর্থাৎ আগামী দিনে তার কাছ থেকে আমি একটা ভালো জিনিস পাবো সেইটা কিন্তু তাকে হয়তো শেখাবে না। সুতরাং সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক শিশু সাহিত্যের মধ্যে ভূতের ব্যাপারগুলো চলে আসছে, ভৌতিক কাহিনী চলে আসছে, কিছু অ্যাবনর্মাল ব্যাপারও চলে আসছে। আমি বলবো এইখানে আমাদের কিন্তু একটু রাশ টানতে হবে। সেই জায়গায় কিছু ভালো জিনিস, অর্থাৎ শিশুরা যেখানে ভালো ভালো চিন্তা করতে পারে। কারণ একটা জিনিস জানবেন, বিখ্যাত চিত্র মানে আপনার হচ্ছে আর্টিস্ট যিনি চিত্রকর পাবলো লুইস পিকাসো বলেছিল প্রত্যেকটা শিশুই কিন্তু একজন করে শিল্পী, তার মধ্যে কিন্তু প্রত্যেকের শিল্প সত্তা আছে। সুতরাং সেই শিল্প সত্তাকে বাবা মায়েদের গুরুত্ব দিতে হবে, মান্যতা দিতে হবে। সঙ্গে সঙ্গে যে সমস্ত টিচারের কাছে পড়ছে তাদের কাছেও কিন্তু শিক্ষাকে মান্যতা দিতে হবে। অর্থাৎ একটা শিশু কি চাইছে, সে খেলোয়াড় হতে চাইছে না, সে সঙ্গীত শিল্পী হতে চাইছে না, নৃত্যশিল্পী হতে চাইছে না, সে লেখক হতে চাইছে, তার কিন্তু প্রথম থেকেই কিন্তু সেটা একটা মানসিক পরিচয় পাওয়া যায়। সেই জায়গাতে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আগামী দিনে কিন্তু আমরা অনেক ভালো ভালো শিশুদের কিন্তু এই সাহিত্যের মুখে করে তুলতে পারবো। স্বাধীনতা মানে মুক্তি, স্বাধীনতা মানে মুক্তি, স্বাধীনতা মানে স্বীকৃতি, স্বাধীনতার অপর নাম আকাশে ওড়া, স্বাধীনতার অর্থ নিজেকে নতুন করে গড়া। স্বাধীনতা দেয় বাঁচার আশ্বাস, স্বাধীনতায় পাওয়া যায় শুদ্ধ শ্বাস। স্বাধীনতা আনে লেখনীতে নতুন জোয়ার, স্বাধীনতা দেয় প্রাণেতে নব সৌরভের ফ্লাওয়ার। স্বাধীনতা মানে খুলে দেয়া বদ্ধ ঘরের দুয়ার, স্বাধীনতায় যায় পাওয়া নদীর স্রোতের টাওয়ার। স্বাধীনতা দেয় বিপুল আত্মশক্তি শুদ্ধ চেতনা, স্বাধীনতা আনতে পারে তারুণ্য শক্তির বিপুল সম্ভাবনা। প্রয়াণ দিবসে প্রণাম। 7ই আগস্টে কবিগুরুর প্রতি জানাই প্রণাম, কথা গানে কবিতায় তাকে জানাই সম্মান। বাঙালির হৃদয়ে আছেন রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, সাহিত্য রচনায় হলেন তিনি আমাদের প্রাণের বুলবুল। গীতিকার সুরকারের পরিচয় রেখেছেন বিশ্ব মাঝে, রবীন্দ্রগীতি রচনা করে সৌরভ ছড়িয়েছেন ভিদ মাঝে। নৃত্যনাটে তিনি দিয়েছেন নতুন নতুন দ্যুতি, নাটক লিখে অভিনয় করে রেখে গেছেন ভাবাদর্শের প্রতিশ্রুতি। পরিবেশ নিয়ে তার ভাবনায় হয়েছে লেখা বিশ্ব পরিচয়, জানিয়ে গেছেন পরিবেশ বিষয়ে সতর্ক না হলে ধরার সংকট নিশ্চয়। হোমিওপ্যাথি বায়োকেমিকে তিনি ছিলেন একজন সুচিকিৎসক, লেখার পাশে চিকিৎসা পরিষেবা দিয়ে তিনি হলেন সার্থক জন্মের জয়। কাটা ছেঁড়ায় ছিল তার ঘোরতর আপত্তি, বিধির বিধানে 22শে শ্রাবণে তিনি দিলেন পারানির সম্মতি। বিষাদের ছায়া। ধরিত্রীর বুকে ঝরে শ্রাবণের ধারা, কৃষকেরা আনন্দে রোপণ করেন নতুন চারা। ক্ষেত ডোবা, পুকুর, নালা নর্দমা জলে টইটুম্বুর, ব্যাং ভায়া জলাশয়ের পাড়ে বসে ডাকে গ্যাং গেঙ্গুর। সর্প ভায়া ওঁত পেতে থাকে শুয়ে শিকারের আশায়, জেলে ভাই জাল পেলে তোলে রুই কাতরায়। শ্রাবণে যায় শোনা মেঘের গুরু গর্জন, শ্রাবণী মেলায় পড়ে ভোলানাথের মাথায় ভক্তের বর্ষণ। শ্রাবণের ঝিরিঝিরি বর্ষণে জমে ওঠে বৈকালী গাড্ডা, কথা গান ছড়া কবিতায় চলে মৌরসি পাট্টা। শ্রাবণের বরষণে ধেয়ে আছে বিষাদের ছায়া, পথ শিশু ঝোপড়িবাসীর মনে আনে অশোকের কায়া। বিপদের ছায়া। মুঠোফোন ছাড়া আজকাল চলে না জগৎ, কথায় গানে খবরে কবিতায় যোগাযোগে হরবকত। ছোট থেকে বড় সবাই এখন মোবাইলে মশগুলে, ছাত্রছাত্রী কর্তাগিন্নি শিক্ষক শিক্ষিকা সবে মেতেছে মোবাইল ফোনে। খাওয়া ভুলে ছোট্ট শিশু কার্টুন দেখে এক মনে, বকাঝকা করলে পরে ভাঙে মোবাইল মাটিতে ছড়ে। গভীর রাতে চাট করে সময় কাটায় পড়ুয়ার দল, বেলা হলেও ঘুমিয়ে থাকে দেয় না সারা, হয় তারা হীনবল। রাতের বেলায় বদ্ধ ঘরে যুবক যুবতীরা দেখে মোবাইলে রঙিন ছবি, দিনের বেলায় অফিস কাছারি কলেজ বিশ্ববিদ্যালয় যাই যে দেখা হাই তোলার ছবি।
দূরাভাসে আলাপচারিতা নেই কো জুড়ি মোবাইলে, অসতর্ক হলে আবার গ্যাঁটের কড়ি যায় যে চলে। কোভিড সংক্রমণে মোবাইল ছিল বড় কাছের বন্ধু, পড়াশোনা যোগাযোগ আমোদ আহ্লাদে পরম সিন্ধু। অধিক ব্যবহারে মোবাইল আনতে পারে বিপদের ছায়া, দরকারে এবং স্বল্প প্রয়োগে মোবাইল হলো পরিত্রাতা কায়া। প্রেম স্পর্শ অনুভবে তুমি যখন এলে ঘুমো ঘরে মোর মনে, অনুভবে তুমি সুবাস ছড়িয়ে দিলে আমার প্রাণে। অনুভবে তুমি দুটি হাত দিলে সামনে এগিয়ে, অনুভবে তুমি দিলে মোর দুটি হাত বাড়িয়ে। অনুভবে তুমি খোঁপায় গুঁজিয়ে লাল গোলাপ খানি, অনুভবে তুমি লাজে রাঙায় মুখটি নামালে রানী। অনুভবে তুমি স্মিত হেসে বসলে মোর পাশে, অনুভবে তুমি নির্বাক হয়ে সম্মতি দিলে অবশেষে। অনুভবে তুমি হাতে হাত রেখে চুপটি করে, অনুভবে তুমি আদি অনন্তকাল ধরে প্রেম স্পর্শ পেলে। নারী স্বর্গাদপি মহিষী, নারী নরকের দ্বার নয়, জননী স্বর্গাদপি মহিষী। নারী তুমি কখনো জননী, ভগ্নী বা প্রেয়সী। জননী রূপে তুমি নাও কোলে দাও অমৃত সুতা মাতৃদুগ্ধ, ভগিনী রূপে তুমি থাকো পাশে বিপদে আপদে ভাই ফোটায় স্নিগ্ধ। প্রেয়সী রূপে ভরিয়ে দাও শান্তি ও মধুর ভালোবাসার বারতা, সুখে দুঃখে ঝড়ে ঝঞ্ঝায় মন খারাপে দাও সুতে তর দক্ষিণ জাপটা। নারী তুমি নয় কোয়া নারী, বাঁধতে পারো যেমন চুল, সংসারে কাজে কর্মে রান্নাঘরে বাঁধতে পারো পরমান্ন কুল। আজ আর নারী বন্দি থাকে না কো ঘরে, ঘর বাহির সব দিক পটু হাতে সামাল দিতে পারে। নারী আজ গাড়ি চালায়, ট্রেন চালায়, চালায় উড়োজাহাজ, প্রশাসনের মাথায় বসে চালায় দেশ খুব সুরত বাহার। পথে ঘাটে চলার পথে অসম্মানের নারী থাকে না কো ভেজা বেড়াল হয়ে, তেজের সাথে উঁচু মাথায় পাল্টা জবাবে সরব হয় বীরঙ্গনার চায়ে। অফিস কাছারি কলকারখানার আওয়াজে তোলেন নারী, চাই যে তাদের সমান অধিকার, মান মর্যাদা, সমান পারিশ্রমিক। একটি পাখির দুটো ডানা শক্ত হলে উঠতে পারে ভালো, দেশের দুটো ডানা পুরুষ নারী মজবুত হলে দেশের মুখে পড়বে জ্যোতির আলো। দেশের যা কিছু ভালো কল্যাণকর করেনি পুরুষ একা, কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছে জননী ভগিনী প্রেয়সী সব ভায়া। ভালো কাজে নারী যেমন পেতে দিয়েছেন তার কোল, মন্দ কাজে অসুর নাসিনী হয়ে ফুটিয়েছেন তার রোল। দেশকে স্বাধীন করতে যেমন লড়েছেন 10 হাতে, শিশু হয়ে কাঁদলে পরে বুকে জড়িয়ে ধরেছেন 2 হাতে। প্রকৃতির রস আকাশে উড়ে কালো মেঘ, বহে না শ্রাবণের ধারা, ঝরে না বৃষ্টির জল, ডেকে ডেকে চাতক আকুল, জীবকুল করে গরমে হাঁসফাঁস, দূরে যায় দেখা বলাকার দল। ঘন কালো মেঘে নামবে বুঝি বৃষ্টি, নামে না সে ধরার বুকে, লাজে মুখ লুকায় বৃষ্টি সুন্দরী। খেতে জমে না জল, চারা গাছ রয়ে যায় মাঠে, রাখাল থাকে বসে বিষণ্ণ মনে কদম তলাতে। ধেনুগণ চলে যায় এদিক ওদিক, ভরে না তাদের পেট খাবারে। প্রকৃতির রসে পড়েছি মোরা, জলবায়ু গেছে বদল হয়ে, অরুণের তেজে সকলে অসহায়, বরুণের মন গেছে ভেঙে। প্রকৃতি আজ নিচ্ছে মধুর প্রতিশোধ, হাড়ি কাটে গলিয়েছে মাথা মোদের। যুগে যুগে বহমান কলম তুমি বাঁশের হোক, খাগের হোক কিংবা পিতল বা প্লাস্টিক, দেখিয়েছ বারে বারে কি তোমার মহিমা। শক্তিমান তরলের চেয়ে তুমি যে কত বড় তার নমুনা। ডাক্তারের কলমে বাঁচিয়েছে কত লোকের প্রাণ, বিচারকের কলমে দিয়েছে কতজনের ত্রাণ। লেখকের কলমে তুমি হয়েছ কত সাহসিনী, কবির কলমে চিত্রিত করেছ শত রূপময়িনী। চিত্রকরের ক্যানভাসে ফুটিয়ে তুলেছ কত অপরূপ ছবি, শিক্ষকের কলমে শানিত করেছ কত শত ছাত্রের সুখময় জ্বলন্ত নবী। যুগ যুগান্ত ধরে চলেছে তোমার অবাধ গতি, গুরু গৃহ পাঠশালা বিদ্যালয় মহাবিদ্যালয় তোমার সাবলীল পরিণতি। প্রযুক্তির দৌলতে আজ কলম কিছুটা কোণঠাসা, ইমেল ফেসবুক ও মুঠোফোনে মানুষ করেছে ভরসা। তবু কলম কখনো থামতে পারে না থেমে, কলমের জয়গান থাকবে বহমান যুগে যুগে।